প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত। বলতে পারো অর্থনীতি ভুবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম মিঠুন, প্রভাষক অর্থনীতি, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ। তো আসো আজকে আমরা প্রথমে দেখে নিই, পরিচিত হয়ে নেই আমাদের আজকের পাঠের সাথে। আজকে আমাদের পাঠ হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক। এবার আসো আমরা দেখে নিই আজকের এই পাঠ শেষে, এই ক্লাস শেষে আমরা কি কি শিখতে পারবো। আমরা শিখতে পারবো মানব ইতিহাসে মুদ্রার প্রচলন, তারপর আমরা শিখতে পারবো মুদ্রা কি, মুদ্রার কার্যাবলী, বিহিত মুদ্রা কি, বিহিত মুদ্রার প্রকারভেদ, তারপর আমরা পাবো আমানত কি, আমানতের প্রকারভেদ। তোমরা আরেকবার একটু ভালো করে দেখে নাও। আজকে আমরা পাঠ শেষে যা শিখতে পারবো, মানব ইতিহাসে মুদ্রার প্রচলন, মুদ্রা কি, মুদ্রার কার্যাবলী, বিহিত মুদ্রা কি, বিহিত মুদ্রার প্রকারভেদ, আমানত কি এবং আমানতের প্রকারভেদ। তো আসো আমরা প্রথমে মানব ইতিহাসে মুদ্রার প্রচলন জেনে নিই। তবে আমরা একটু প্রথমে বলে রাখি, মুদ্রা ধরেই পৃথিবীতে প্রচলিত হয়ে যায়নি। এই মুদ্রা আসার পিছনে রয়েছে অনেক বিস্তৃত ইতিহাস। তো সেখান থেকে তোমাদের জন্য আমি কিছুটা সারাংশ আজকে পাঠে তুলে ধরেছি। তো আসো আমরা একটু দেখে নিই ইতিহাস কি বলে। ভূমধ্য সাগরের কোল ঘেঁষা রাজ্য লিডিয়ার রাজা ওলিয়ার্টেসের হাত ধরে গর্জনরত সিংহের অবয়বে পয়সার মতো স্বর্ণ মুদ্রা ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয়ের কাজ চালাতো। তো সেটা তুমি দেখতে পাচ্ছ খ্রিস্টপূর্ব 620 থেকে খ্রিস্টপূর্ব 560। কার হাত ধরে? লিডিয়ার রাজা ওলিয়ার্টেসের হাত ধরে। এটি তোমাদের জন্য একটি বেশ ভালো নৈর্ব্যক্তিক প্রশ্ন। কোন সাগর? ভূমধ্য সাগরের কোল ঘেঁষা রাজ্য তৎকালীন লিডিয়ার রাজা ওলিয়ার্টেসের হাত ধরে গর্জনরত সিংহের অবয়বে পয়সার মতো স্বর্ণ মুদ্রা ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয়ের কাজ চালাতো। তবে 900 খ্রিস্টপূর্বাব্দে শস্যের সঙ্গে গরু বা ভেড়ার বিনিময় ছিল সবচেয়ে বেশি। এই যে শস্যের সঙ্গে গরু বা ভেড়ার বিনিময়, এটাকে বলা হয় বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। এটা মূলত মুদ্রা তৈরি বা মুদ্রা বাজারে আসার অনেক আগের ইতিহাস, যখন মুদ্রা ছিল না। তখন মানুষ শস্যের সঙ্গে গরু বা ভেড়া বা অন্যান্য ফসল ফলাদি বিনিময় করত। অর্থাৎ কারো যদি 10 কেজি ধানের দরকার হতো আর কারো 5 কেজি আলু, তা এমন একজনকে খুঁজে বের করতে হতো যে যার আলুর বিনিময়ে ধান বা ধানের বিনিময়ে আলু লাগবে। এই যে প্রথা ছিল, এটাকে বলা হয় বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম। তবে খ্রিস্টপূর্বে 1200 সালে ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলের মানুষেরা কুড়ি বা ঝিনুকের ফুল দিয়ে মুদ্রার কাজ করত। ঝিনুক, কুড়ি, এই খোলসগুলো দিয়ে তারা মুদ্রার কাজ চালাতো। আসলে আমরা আরেকটু ইতিহাস জেনে আসি যে 1100 খ্রিস্টপূর্বাব্দে চীনারা, অর্থাৎ চীনের মানুষ পণ্য কেনা বেচার জন্য ছোট ছোট রেপ্লিকা বা প্রতিলিপি তৈরি করে মুদ্রার মতো ব্যবহার করত। তবে এখানে তোমাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট অবজেক্টিভ হচ্ছে যে 1661 খ্রিস্টাব্দে সুইডেন সর্বপ্রথম মুদ্রার প্রচলন করে। কোন মুদ্রা? কাগজের মুদ্রা, অর্থাৎ কাগজের নোট, কাগজী মুদ্রা প্রচলন করে সুইডেন সর্বপ্রথম 1661 সালে। এবার আসো আমরা দেখি বর্তমানেও কিন্তু অনেক ধরনের মুদ্রা আছে। তোমরা প্রচলিত যে ধরনের মুদ্রা দেখতে পাও, যে অর্থ নোট, ধাতু মুদ্রা দেখতে পাও, তার বাহিরেও কিছু মুদ্রা প্রচলিত আছে। তো 2009 সালে সাতোশি নাকামোতো নামে একজন ভদ্রলোক কিংবা একজন সফটওয়্যার নির্মাতা একটি ভার্চুয়াল মুদ্রার প্রচলন করেন। আর এই মুদ্রাকে বলা হয়েছিল বিটকয়েন, অর্থাৎ তা বিটকয়েন নামে বিশ্বে পরিচিতি লাভ করে। এই বিটকয়েনের পর আসে তোমাদের ইথেরিয়াম, রিপল, লাইটকয়েন ইত্যাদি। তবে আরেকটা বেসিক নলেজ তোমাদের রাখা উচিত যে ই-ক্যাশ, অর্থাৎ ইলেকট্রনিক ক্যাশ কবে থেকে শুরু হয়। এই ইলেকট্রনিক ক্যাশ বা ইলেকট্রনিক মুদ্রা 1983 সালে সর্বপ্রথম চালু হয়েছিল। আশা করি তোমরা মানব ইতিহাসে মুদ্রার প্রচলনের একটা সংক্ষিপ্ত ইতিহাস তোমরা জানতে পেরেছ। এবার আসো আমরা জেনে নিই মুদ্রা কি। মুদ্রা বলতে আমরা বুঝি
যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাই মুদ্রা। অর্থাৎ যা দিয়ে তুমি এক্সচেঞ্জ করতে পারবা, বিনিময় করতে পারবা, আবার যা সঞ্চয় করতে পারবা। যেমন ধরো বেশিরভাগ দ্রব্য কিন্তু পচনশীল, এই পচনশীল দ্রব্যগুলোকে বেশি সঞ্চয় করা যায় না, তাহলে আমাকে এমন একটি বস্তু ব্যবহার করতে হয় যেটা পচনশীল নয়, আর তা হচ্ছে মুদ্রা, এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে মুদ্রা। আবার আসো অর্থনীতিবিদ ওয়াকার কি বলে। অর্থনীতিবিদ ওয়াকারের মতে মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থাৎ অর্থ তাই অর্থ যা করে, অর্থ তাই অর্থ যা করে। এবার আসো আধুনিক অর্থনীতির জনক পিএস সেগুলসন অর্থাৎ পল অ্যান্থনি সেগুলসন এর মতে অর্থ কি, বা তিনি অর্থ বলতে কি বুঝিয়েছেন। তো পল অ্যান্থনি সেগুলসনের মতে অর্থ হলো দেনা পাওনা মেটানোর উপায় অথবা বিনিময়ের মাধ্যম। এবার আসো জন ম্যানার্ড কেইন্স। তোমরা জানো জন ম্যানার্ড কেইন্সের বিচরণটা বিস্তৃত অনেক। এই জন ম্যানার্ড কেইন্সকে বলা হয় সামষ্টিক অর্থনীতির জনক। তোমরা ইতিমধ্যে জেনেছো অর্থনীতির দুইটি শাখা, একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স এন্ড মাইক্রো ইকোনমিক্স। এই ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতির জনক হচ্ছেন জন ম্যানার্ড কেইন্স, যাকে সংক্ষেপে বলা হয় জে এম কেইন্স। জে এম কেইন্সের মতে অর্থ এমন একটি বস্তু যা হস্তান্তর করে ঋণের চুক্তি ও পাওনা মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায়। তাহলে আমরা বেশ কয়েকটি সংজ্ঞা দেখতে পেলাম, কিছু অর্থনীতিবিদের সংজ্ঞা পেলাম। এই উপরের সংজ্ঞাগুলোকে যদি আমরা সারাংশ আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমরা যে সংজ্ঞাটি পাচ্ছি তা হচ্ছে যে বস্তু বিনিময়ের মাধ্যম, খেয়াল করো, বিনিময়ের মাধ্যম দেওয়া পাওনা পরিশোধের উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য এবং যা মূল্যের পরিমাপক, স্থগিত লেনদেনের মান ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, তাই হলো অর্থ। আমি ওয়াকারের মতো তোমাদেরকে শেষ বলি যে মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থাৎ অর্থ তাই অর্থ যা করে, এবং পৃথিবীতে অর্থের বিকল্প কেবল অর্থই হয়। তো এখন আসো এই মুদ্রা কি, মুদ্রা একটা ধারণা তোমাদেরকে আমরা আশা করি দিতে পেরেছি এবং এর থেকে তোমরা বেশ উপকৃত হবে। এবার আসো আমরা মুদ্রা কার্যাবলী জেনে নিই। ফাংশনস অফ মানি। মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অর্থ প্রধানত তিন ধরনের কার্য সম্পাদন করে থাকে। এক হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী, তারপরে আছে সামাজিক কার্যাবলী এবং তিন নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। তাহলে আমরা বুঝলাম অর্থ মানব জীবনে তিন ধরনের কাজ সম্পাদন করে থাকে। এক হচ্ছে বাণিজ্যিক, সামাজিক এবং হচ্ছে মনস্তাত্ত্বিক। এবার আসো আমরা বাণিজ্যিক কার্যাবলী একটু দেখে নিই। অর্থের মৌলিক গুরুত্বপূর্ণ কাজগুলি সাধারণত বাণিজ্যিক কাজ। তো অর্থের এই প্রধান বাণিজ্যিক কাজগুলো আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট কবিতা শিখে নিই আমাদের সুবিধার্থে। মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। অর্থাৎ অর্থের কাজ হলো চার: মাধ্যম, পরিমাপক, মানব, ভান্ডার। মাধ্যম, পরিমাপক, মানব, ভান্ডার। এবার আসলে আমরা অর্থের বাণিজ্যিক কার্যাবলী একবার দেখে নিই। প্রথম সে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, স্থগিত লেনদেনের মান, সঞ্চয়ের বাহন, মূল্য স্থানান্তরের বাহন, ঋণের ভিত্তি, তারল্যের মান, তৃপ্তি বৃদ্ধি করার উপায়, বন্টনের কাজ করে। এই কাজগুলো হচ্ছে অর্থের বাণিজ্যিক কার্যাবলী, অর্থাৎ বিনিময়। তুমি অর্থ দ্বারা বিনিময় করতে পারবে, যা অর্থ ছাড়া বর্তমান সময়ে এসে অসম্ভব। মূল্যের পরিমাপক, মূল্য আমরা প্রকাশ করে থাকি অর্থের মাধ্যমে, আমরা ভবিষ্যতে দেওয়া পাওনা লেনদেন করি অর্থের মাধ্যমে, আমরা সঞ্চয় করি অর্থের মাধ্যমে। মূল্য স্থানান্তরের বাহন, ধরো তোমার বাড়িটি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া অবস্থিত, তুমি চাইলে বাড়িটিকে তুলে নিয়ে যেতে পারবে না, তবে তুমি চাইলে বাড়িটিকে বিক্রি করে তুমি অর্থ নিয়ে যেতে পারো। ঋণের ভিত্তি, তার হলো লিকুইডিটি বলতে তুমি অর্থ থাকলে তাকে তুমি খুব সহজে সম্পদে রূপান্তর করতে পারবে, আবার সম্পদকে খুব সহজে তুমি অর্থে রূপান্তর করতে পারবে। তৃপ্তি বৃদ্ধি করার উপায়, বন্টনের কাজ। এবার আসো আমরা অর্থের সামাজিক কার্যাবলী দেখি। অর্থের সামাজিক কার্যাবলীর মধ্যে প্রথম আমরা যা দেখতে চাচ্ছি, সামাজিক মর্যাদা নিশ্চয়তার প্রতীক হচ্ছে অর্থ। সমাজে মানুষের মর্যাদা ও নিরাপত্তা দ্রব্য সামগ্রী এবং সম্পদের আর্থিক মূল্যমানের দ্বারাই নির্ণীত হয়। তারপরে আসো আমরা দেখি কি করে সামাজিক সম্পর্ক রক্ষা করে অর্থ। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান উৎসবের ক্ষেত্রে অর্থ দ্বারা উপহার, উপঢৌকন প্রদান করে অনেক সামাজিক দায় দায়িত্ব পালন করা হয় বা যায়। এর ফলে সামাজিক বন্ধন দৃঢ় হয়, সংস্কৃতি সভ্যতার
বিকাশ ঘটে। অর্থনীতি করে নিরাপত্তা প্রদানে সহায়ক। মুদ্রা মানুষকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাসস্থান, ঝুঁকিহীন ও আরামদায়ক কর্মক্ষেত্র, উন্নত খাদ্য ও স্বাস্থ্য সুবিধা প্রভৃতি লাভে সহায়তা করে। বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা এবং সার্বিক নিরাপত্তা প্রদান করে অর্থ। এবার আসো আমরা অর্থের মনস্তাত্ত্বিক কার্যালোচনা করি। মনস্তাত্ত্বিক কার্যাবলী আলোচনা করার আগে আমি একটা ছোট্ট কথা বলি। ধরো তুমি স্কুলে আসার পথে তোমার বাবা তোমাকে প্রতিদিন 50 টাকা করে দেন। আজকে তিনি 50 টাকার পরিবর্তে তোমাকে 500 টাকা দিয়েছেন। তুমি দেখবে এই 500 টাকা পাওয়ার পর তোমার মনে হবে অনেক বেশি প্রফুল্ল হয়ে গেছে, তুমি অনেক আনন্দিত হয়ে গেছে। অর্থাৎ পকেটে টাকা থাকলে মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে। আধুনিককালে অর্থ সামাজিক মর্যাদার বাহন হিসেবে কাজ করে। ধনী ব্যক্তিদেরকে সমাজের ভিন্ন দৃষ্টিতে দেখা হয়। এছাড়া নগদ অর্থ মানুষের মনোবল বাড়ায়, মানুষকে উৎফুল্ল রাখে। ফলে সমাজে অর্থনৈতিক নিরাপত্তা বোধ বৃদ্ধি পায় এবং বস্তুগত প্রগতি ত্বরান্বিত হয়। এবার আসো আমরা বিহিত মুদ্রা জেনে নিই। বিহিত মুদ্রা বলতে আমরা বুঝবো মানে লিগ্যাল টেন্ডার মানে কি। লিগ্যাল টেন্ডার মানে হচ্ছে সরকার আইনের মাধ্যমে যে মুদ্রা চালু করে এবং মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন ও বিনিময়ের মাধ্যম হিসেবে দেশের জনগণ যা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। অর্থাৎ সরকার কর্তৃক অনুমোদিত, সর্বজন কর্তৃক স্বীকৃত লেনদেন, বিনিময়, সঞ্চয়ের মাধ্যমকে বিহিত মুদ্রা বলে। এই বিহিত মুদ্রার কি সুবিধা আছে? দেশের সকল জনগণ লেনদেনের কাজে বিহিত মুদ্রা গ্রহণ করতে আইনত বাধ্য। আর কোনো ব্যক্তি যদি এই মুদ্রা গ্রহণে অস্বীকৃতি প্রকাশ করে তাহলে তা দণ্ডনীয় অপরাধ। এবার আমরা জেনে নেই বিহিত মুদ্রার প্রকারভেদ। বিহিত মুদ্রা সাধারণত দুই প্রকার হয়, এক হচ্ছে অসীম বিহিত মুদ্রা আর হচ্ছে সসীম বিহিত মুদ্রা। আমরা অসীম বিহিত মুদ্রা দেখি। অসীম বিহিত মুদ্রা বলতে এমন এক বিহিত মুদ্রাকে বোঝায় যা দ্বারা যে কোনো পরিমাণ লেনদেন করা যায় এবং দেনা পাওনা পরিশোধ করলে পাওনাদার তা গ্রহণ করতে বাধ্য। অর্থাৎ বিহিত মুদ্রা মানে আনলিমিটেড লিগ্যাল টেন্ডার মানে অসীম বিহিত মুদ্রা বলতে আমরা বুঝবো এমন এক বিহিত মুদ্রাকে যে মুদ্রা দ্বারা যে কোনো পরিমাণ অর্থের লেনদেন করা সম্ভব এবং পাওনাদার সেই টাকা গ্রহণ করতে অবশ্যই বাধ্য। তাকে আমরা বলবো অসীম বিহিত মুদ্রা, আনলিমিটেড লিগ্যাল টেন্ডার মানি। বাংলাদেশে 5, 10, 20, 50, 1000, 500, 100, 500, 1000 টাকার নোটগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা। এবার আসলে আমরা দেখিনি সসীম বিহিত মুদ্রা কি। লেনদেনের কাজে যে অর্থের দ্বারা নির্দিষ্ট পরিমাণের অধিক কোন ব্যক্তিকে গ্রহণে আইনত বাধ্য করা যায় না তাকে সসীম বিহিত মুদ্রা বলে, অর্থাৎ লিমিটেড লিগ্যাল টেন্ডার মানি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুদ্রা দ্বারা সব ধরনের সব পরিমাণের লেনদেন করা যায় না তাকে আমরা বলবো সসীম বিহিত মুদ্রা। এই 10 পয়সা, 50 পয়সা এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। তবে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার যে ধাতব মুদ্রা আমরা বাজারে দেখতে পাই, যে কয়েন আমরা দেখতে পাই, সেগুলো সসীম বিহিত মুদ্রা। এই 1 টাকা, 2 টাকা, 5 টাকা ধাতব মুদ্রা দ্বারা আমরা যে কোনো পরিমাণের লেনদেন আমরা করতে পারবো না এবং পাওনাদারকে আমরা তা গ্রহণ করতে বাধ্য করতে পারবো না। তো আশা করি তোমরা অসীম বিহিত মুদ্রা ও সসীম বিহিত মুদ্রা বুঝতে পেরেছো। তো এই অসীম সসীম বিহিত মুদ্রা ছাড়াও আরো দুটি মুদ্রা পাওয়া যায় বাজারে। এক হচ্ছে ব্যাংক নোট আর একটা হচ্ছে সরকারি নোট। ব্যাংক নোট বলতে আমরা বুঝবো 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, আর 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত হচ্ছে ব্যাংক নোট। আমানত সঞ্চয় কিংবা মুদ্রা নিরাপত্তার জন্য জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকে যে হিসাব খুলে তাকে আমানত বলে। অর্থাৎ তুমি ব্যাংকে যে অ্যাকাউন্টটা খুলছো সেটাই তোমার আমানত। আমানত দুই প্রকার, এক প্রাথমিক বা প্রকৃত আমানত, দুই হচ্ছে সৃষ্ট বা প্রত্যক্ষ আমানত। এবার আমরা দেখে নিই প্রাথমিক বা প্রকৃত আমানত কাকে বলে। জনসাধারণ ব্যাংক হিসাব খুলে যে নগদ অর্থ জমা দেয় তা হলো প্রাথমিক বা প্রকৃত বা প্রত্যক্ষ আমানত। সৃষ্ট আমানত কি? প্রাথমিক আমানতের ভিত্তিতে ব্যাংক ঋণ গ্রহীতার নামে
যে হিসাব খুলে তাকে চেকের মারফতে অর্থ উত্তোলনের সুযোগ করে দেয় তা হলো সৃষ্ট বা পরোক্ষ আমানত। 3 ধরনের হিসাব খোলার মাধ্যমে বা পরিচালনা করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক প্রত্যক্ষ আমানত সৃষ্টিতে সহায়তা করে। 1 চলতি আমানত, 2 সঞ্চয়ী আমানত, 3 হচ্ছে স্থায়ী আমানত। আশা করছি আজকের এই যে পাঠ, যে শিক্ষণফল তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং এতে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে এবং এই টপিকটি তোমাদের আগামী পরীক্ষার জন্য বেশ গুরুত্ব বহন করে। সেটি প্রি টেস্ট হোক, টেস্ট হোক কিংবা এইচএসসি বোর্ড এক্সাম হোক, এটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা আজকের ক্লাসে যা দেখতে পেয়েছো এবং শিখতে পেরেছো তা তোমরা ভালো ভাষায় ভালো করে বুঝবে এবং শিখবে, এবং বুঝতে গিয়ে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে উত্তরগুলো দেওয়ার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকো, আতঙ্কিত নও, সচেতন হও এই প্যান্ডেমিক কোভিড-19 থেকে। আসসালামু আলাইকুম।